প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। নজিরবিহীনভাবে সরকার সাবেক এক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করল। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন যে সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আজ সকাল 8:30টায় তার ধানমন্ডির বাসভবন থেকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন। ABM খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে 17 মে পর্যন্ত মাত্র 8 মাসের জন্য প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং তার ক্যারিয়ারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ছিলেন। পরবর্তীতে আইন প্র্যাকটিস এবং বিচারপতির আসনে আসীন হয়েছিলেন। তিনি অনেকগুলো যুগান্তরকারী রায় দিয়েছেন তার কর্মকালে। প্রধান বিচারপতি থাকাকালে অ্যাপিলেট ডিভিশনে তার বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়। এই বাতিল করে দেবার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। তিনি বা তার বেঞ্চ বা আদালত কেন বাতিল করে দিয়েছিলেন? হয়তো দেখেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারটিকে কলঙ্কিত করা যায়, যেটি 2006 সালের দিকে বিএনপি জামাত জোট সরকার বিচারকদের বয়স বাড়িয়ে কলঙ্কিত করেছিল। সেই বিবেচনায় হয়তো তার আদালত ভেবেছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মতো জায়গায় থাকা না থাকা একই সমান, অতএব এটি বাতিল করে দিয়ে হয়তো তিনি এই বিবেচনায় বাতিল করে দিয়েছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালে ত্রয়োদশ সংশোধনী বাতিল ছাড়াও তিনি ফতোয়া অবৈধ করেছিলেন। তিনি হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের রায় দিয়েছিলেন। এমন যুগান্তকারী বেশ কিছু রায় তার ক্যারিয়ারে যুক্ত হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন বিচারপতি রায় দিলেন, রায়টি যদি আমার পছন্দ না হয় তাহলে আমার আপিল করবার সুযোগ আছে, আমার রিভিউ করবার সুযোগ আছে। যেমন এই যে পঞ্চদশ সংশোধনী যে বিগত আওয়ামী লীগ সরকার পাশ করেছিল, পঞ্চদশ সংশোধনীর বিপরীতে একটা রিট পিটিশন দায়ের হয়েছিল হাইকোর্টে। এর ফলে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল হয়েছে। ঠিক তেমনি ত্রয়োদশ সংশোধনী বাতিলের একটা রিভিউ বা পর্যালোচনা এই মুহূর্তে আপিল বিভাগে বিচারাধীন আছে। আবার প্রশ্ন হলো যে বিচারপতির বা বিচারকের রায় যদি আমার পছন্দ না হয় তাহলে আদালতের প্রতিকারের ব্যবস্থা আছে, অর্থাৎ আদালত দিয়ে আদালতকে ফেস করতে হয়। বাংলাদেশের একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে কেন আমাদের এই উপমহাদেশেই হয়তো একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেলানো হলো। আজকে প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করবার মাধ্যমে এটি হলো যে আইন দিয়ে আইনকে ফেস করা নয়, আইনের বাইরে গিয়ে অন্য পথে বল প্রয়োগ করে বা ক্ষমতা প্রয়োগ করে আইনকে ফেস করা। এই ঘটনাটির মাধ্যমে এটি হবে। বিশেষ করে বিচারাঙ্গনে এমন একটি ভয়ের সংস্কৃতি তৈরি হলো যে যে কেউ কোনো অপরাধ হলেও অপরাধীর বিপক্ষে রায় দিতে, সেটি নিম্ন আদালত হোক উচ্চ আদালত হোক, খানিকটা ভয় পাবে। একটা ভয়ের বিচারাঙ্গনে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়ে গেল। ইতিমধ্যে গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে বিচারপতি খায়রুল হকের নামে বেশ কয়েকটি ঢাকা এবং নারায়ণগঞ্জে বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ, আমরা সর্বশেষ যেটি জানি যে পুলিশ তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখাবে সেটি তখনও বলেনি। আমরা যখন এই ভিডিওটা নির্মাণ করছি, কোনো না কোনো মামলায়, যে মামলাগুলো তার নামে হয়েছে সেই মামলাগুলোতে গ্রেপ্তার তাকে দেখানো হবে, কিন্তু কথা সেটি নয়। কথা হচ্ছে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। সর্বোচ্চ আদালত বিচারাঙ্গনকে সেইভাবে দেখতে হয়, কিন্তু সর্বোচ্চ আদালতের বাংলাদেশের একজন প্রধান বিচারপতি গ্রেপ্তার, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি।
পাকিস্তানে থাকতে পারে প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন, এমন কোনো একটা তথ্য কোথাও আমি দেখেছিলাম, আমার ভুল হতে পারে। ভারতে এমনটা ঘটেনি, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বোচ্চ আদালতের বিচারপতিকে এভাবে হেনস্থা করার ইতিহাস নেই। আমি আবারও বলবো যে বিচারকের কিংবা বিচারপতির রায় যদি আমার পছন্দ না হয়, সেই রায়ের ব্যাপারে আমি পাল্টা ব্যবস্থা নেবার জন্য আদালতে আমাকে ব্যবস্থা দিয়েছে, আমি সেখানে ব্যবস্থার জন্য যাব, শরণাপন্ন হব। কিন্তু বিচারপতি রায় দিয়েছেন, রায় দেবার কারণে তাকে গ্রেপ্তার করে হেনস্থা করব, তাকে জেলবন্দি করে রাখব, এটি কিন্তু নজিরবিহীন। তাকে গ্রেপ্তার করার কারণটা কি আজকে? শুধুমাত্র কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ত্রয়োদশ সংশোধন বাতিলের কারণেই কি তাকে গ্রেপ্তার করা হলো? ফতোয়া বাতিলের কারণটি কি এর পেছনে আছে কি? কিংবা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিলেন, এই কারণটি কি আছে? আজকে যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে যদি, এগুলোর পক্ষে অতীতে যদি কেউ কাজ করে থাকে, তিনিও আজকে রাষ্ট্রের চোখে দোষী সাব্যস্ত হচ্ছেন। সেই দোষের জায়গা থেকে কি বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হলো? যদি হয়ে থাকে, এগুলো নজিরবিহীন এবং ন্যাক্কারজনক। সারা বাংলাদেশকে আজকে ইউনূস সরকার খেপিয়ে দিচ্ছে। আজকে দেশে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে, এই যে এই মুহূর্তে আমাদের দেশে শোকের মাতম চলছে মাইলস্টোন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়। এই শোকের মাতমকে ভিন্ন খাতে ভিন্ন দিকে দৃষ্টি দিতে, কিংবা কদিন আগে গোপালগঞ্জ ট্র্যাজেডি ঘটলো, সেই ট্র্যাজেডির ভিন্ন দিকে দৃষ্টি ফেরাতে জনগণের আজকে কি একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হলো? কিংবা আরও কি নাটক করা হবে? এদিকে এই ন্যাক্কারজনক ঘটনাগুলো মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে, এভাবে কত? এরও তো একটা শেষ আছে। আজকে সরকার যারা আছেন তাদেরও অন্ততপক্ষে হয়তো বোঝা উচিত যে হ্যাঁ, আপনারা রাজনৈতিক দলগুলোকে নিয়েও দল পাকাচ্ছেন, শোকের মধ্যেও রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছেন, এ করছেন, সে করছেন, আবার বলছেন যে আওয়ামী লীগ আজকে 1 বছর পরে আওয়ামী লীগ ষড়যন্ত্র, আওয়ামী লীগ ফিরে আসবার ঘটনা ঘটছে, এরকম ভয় পাচ্ছেন। ভয় হোক, শঙ্কা হোক, যেটি হোক না কেন, আপনারা পাচ্ছেন। আপনারা মূল বিষয়ে দৃষ্টি না দিয়ে এই যে শোক, এই শোককে ট্যাকেল করা, এই শোককে কেন্দ্র করে মানুষ সংক্ষুব্ধ হচ্ছে, এই যে লাশগুলো হারিয়ে গেছে, লাশগুলো পাওয়া যাচ্ছে না, মৃত্যু সংখ্যা ইত্যাদি বিভিন্ন কিছু মাইলস্টোনকে কেন্দ্র করে, এগুলো নিয়ে সলিউশনে না গিয়ে, এগুলো সংশ্লিষ্ট মানুষের সাথে আলাপ না করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। আবার আজকে তারই ধারাবাহিকতায় একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করলেন। এগুলো আসলে নজিরবিহীন, এগুলো আসলে ন্যাক্কারজনক। এগুলো করে টিকে থাকা যায় না, টিকে থাকা যাবে না। মানুষ সংক্ষুব্ধ হবে, মানুষ মাঠে নামবে, মানুষ রাস্তায় নামবে। অনেক প্রবল প্রতাপশালী রাজনৈতিক সরকারও টিকে থাকতে পারেনি। জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে সর্বশেষ আওয়ামী লীগ সরকারে কি ঘটলো, সেটি যেটি হোক, যেভাবেই হোক, গত জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে গিয়েছিল পুরো জনমত, পুরো জনগোষ্ঠী। আওয়ামী লীগ সরকার কিন্তু টিকে থাকতে পারেনি। প্রবল প্রতাপশালী রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে, সরকারের প্রশাসন যন্ত্র সবকিছু A to Z আওয়ামী লীগের পক্ষে ছিল। সেই আওয়ামী লীগ কিন্তু টিকে থাকতে পারেনি। আপনারা যদি 1 বছর আগে থেকে যদি শিক্ষা না নেন, আপনাদের পরিণতি আরো, আমি বারবার বলছি, আরো ভয়ঙ্কর হবে। এখনো সময় আছে, আপনারা ঘুরে দাঁড়ান, শিক্ষা নেন, নইলে ভয়াবহভাবে মাসুল দিতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।